পুলিশের মোহাম্মদ হোসেন। রাশিয়া ইহুদি উপাসনালয়ে বন্দুক হামলা, 15 জন পুলিশ সদস্য সহ নিহত বেশ কয়েকজন, আহত বহু মানুষ। দেশের মেধাবীদের খুঁজে বের করে প্রস্তুত করা হচ্ছে আগামী দিনের জন্য শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মতিউরের হাতে 3 কোটি টাকার ঘড়ি, এনবিআর থেকে ওএসডি সম্পদ অনুসন্ধানে দুদক। পানীয় গ্যাস সংকট, মাদক চুরি, ছিনতাইয়ের নাকাল ডিএনসিসির 5 নম্বর ওয়ার্ডবাসী, লোক দেখানো পদক্ষেপে মিলছে না সুফল। এবং শুধু সুষ্ঠু পরিকল্পনা নয়, সুন্দর নগর গড়তে প্রয়োজন জনগণের সচেতনতা, বলছেন মেয়ররা, আইন প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বন্দুক হামলায় রক্তাক্ত রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তান প্রজাতন্ত্র। পুলিশ ইহুদি উপাসনালয় সহ কয়েক জায়গায় বন্দুকধারীদের এলোপাতাড়ি হামলায় প্রাণ গেছে 15 জন পুলিশ সদস্য, পাদ্রী সহ আরও কয়েকজনের। আহত হন আরও অনেকে। হামলার এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়া হয় উপাসনালয়ে। পুলিশি অভিযানে নিহত হয়েছেন 6 অস্ত্রধারী। দাগেস্তানে 3 দিনের শোক ঘোষণা করেছে প্রশাসন। লুৎফর কবিরের রিপোর্ট। দফায় দফায় গুলির শব্দ, কয়েকজন কালো মুখোশধারী ভারী অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি ছুটছেন। রোববার সিনেমা কায়দায় রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তান প্রজাতন্ত্র দেরবেন্দ ও মাখাচকলা শহরের উপাসনালয়, গির্জা ও পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলা চালায় বন্দুকধারীরা। প্রধান সড়কে থেমে থেমে গুলির শব্দে আশপাশের মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যায় অতিরিক্ত পুলিশ সদস্য। শুরু হয় বন্দুকযুদ্ধ। অস্ত্রধারীদের হামলায় পুলিশের কয়েকজন কর্মকর্তা, পুরোহিত সহ সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। আহতদের নিয়ে যাওয়া হয় আশপাশের হাসপাতালে। প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল হিসেবে খ্যাত ডারবেন্টে বন্দুকধারীরা তাদের উপাসনালয় ও একটি গির্জায় আক্রমণ করে, পরে সেখানে আগুন ধরিয়ে দেয়। গির্জার কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। এই ঘটনায় দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভ জানান, হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন পুলিশই অভিযানে নিহত হন, পালিয়ে যান কয়েকজন। রুশ প্রশাসন প্রাথমিকভাবে ধারণা করছে মুখোশধারী হামলাকারীরা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্য ছিল। দাগেস্তান এর আগেও জঙ্গি গোষ্ঠী আইএসের হামলার শিকার হয়, যদিও এ ঘটনায় দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশ থেকে মেধাবীদের খুঁজে বের করে আগামী দিনের জন্য প্রস্তুত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষায় কোনো নীতিমালা থাকুক, বিএনপি সরকার তা চায়নি। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা খাতে বাজেট বাড়ানোয় সমাজে ইতিবাচক প্রভাব পড়বে। বিত্তবানদের মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসার আহ্বানও জানান সরকার প্রধান। আমাদের শিক্ষা কারিকুলামগুলি আমরা উন্নত করি, সেমিস্টার সিস্টেম সেটাও আমরা করে দিই, গ্রেডে যে রেজাল্ট গ্রেডিং এর সিস্টেম সেটাও আমরা করে দিই। এভাবে আমরা অনেকগুলি, এবং আমরা একটা শিক্ষা কমিশন গঠন করি, শিক্ষা নীতিমালাও প্রণয়ন করি। তো 5 বছর সময় খুব বেশি কাজ করার সুযোগ না থাকলেও আমরা এরই মধ্যে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দেই। কম্পিউটার তখন কেউ ব্যবহার করতো না, ফোন সবই অ্যানালগ ছিল, কোনো ডিজিটাল ফোনও ছিল না। আমরা সমস্ত টেলিফোন সিস্টেমটাকে ডিজিটালাইজ করি এবং কম্পিউটার শিক্ষার জন্য সুযোগ সৃষ্টি করে দিই। বিলাসী জীবনযাপনের এক অনন্য নজির। এনবিআর সদস্য মতিউর রহমান যে ঘড়িটি পরেন তার দাম কয়েক বছরের বৈধ আয়ের সমান, আর বেল্টের দাম তার 1 মাসের বেতনের সমান। অনুসন্ধানে দেখা গেছে তার মোট সম্পদ যেন বিশাল সমুদ্র, যার মাঝে বৈধ আয় যেন 1 ফোঁটা পানি। মতিউরের আয় আর সম্পদের হিসেব বিশ্লেষণ করেছেন এম এ আজিম। বিস্তারিত জানাচ্ছেন আহাদ চৌধুরী।
এক সময়ের পল্লী কর্মসংস্থান কর্মকর্তা, বর্তমানে হাজার কোটি টাকার মালিক ওএসডি হওয়া রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। কাগজে কলমে তার বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা। যদিও শুরুতে তা ছিল আরও কম, তবু চলতি হিসেবে তার ৩১ বছরের চাকরিতে বৈধ আয় ২,৯০,১৬,০০০-এর বেশি হওয়ার কথা নয়। মতিউরের বিলাসী জীবনের একটি অনুষঙ্গ তার হাতঘড়ি। দেশ টিভির অনুসন্ধানে দেখা গেছে, তিনি যে ঘড়িটি পরেন সেটি সুইজারল্যান্ডের রোলেক্স ব্র্যান্ডের। বাংলাদেশি টাকায় যার বাজার মূল্য ২,৭৬,০০,০০৩,৭২৫ টাকা। তার মাসিক বেতন হিসেব করলে এ ঘড়ির দামই কয়েক বছরের বেতনের সমপরিমাণ। আর কোমরে যে বেল্টটি পরেন সেটি গুচি ব্র্যান্ডের, যার বাজার মূল্য প্রায় এক মাসের বেতনের সমান। এর বাইরে নিজ ও পরিবারের সদস্যদের নামে অসংখ্য গাড়ি, বাড়ি, শিল্প কারখানা, পার্ক, রিসোর্টের মূল্য কয়েক হাজার কোটি টাকা। বলা চলে বৈধ আয়ের শত শত গুণ বেশি সম্পদ রয়েছে তার। তবু হরহামেশাই চ্যালেঞ্জ করে মতিউর বলতেন, ১ টাকার দুর্নীতিও তিনি জীবনে করেননি। আপনারা যদি ১ টাকার দুর্নীতি কোথাও বের করতে পারেন, যে মতিউর রহমান কাস্টমস কমিশনারের দায়িত্ব পালন করাকালীন ১টি টাকার দুর্নীতি করেছে, তাহলে যা বলবেন আমি মেনে নেব। শুধু একজন রাজস্ব কর্মকর্তা নয়, এমন অবৈধ সম্পদশালী সব কর্মকর্তার দ্রুত বিচার দাবি সচেতন নাগরিকদের। যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী সম্পত্তি অর্জনের ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতি ছাড়া আর কোনো সম্পত্তি সে ক্রয় করতে পারবে না। তাহলেও হয়তো কিছুটা প্রাথমিক অবস্থায় সে কিছুটা বাধাগ্রস্ত হতে পারে। বিচার ব্যবস্থা দ্রুত করা উচিত, যাতে করে অন্য আর কেউ এই ব্যাপারে উৎসাহিত না হয়, কারণ বিচার দ্রুত না হলে আরও অনেকেই এ বিষয়ে উৎসাহিত হবেন, এবং উৎসাহিত হলে আমাদের দেশের যেই অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, সেটিকে তার ধারাবাহিকতা কিন্তু চলতেই থাকবে। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি সঠিক বিচার না হলে এ ধরনের প্রবণতা কমবে না বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এই যে প্রাতিষ্ঠানিক ক্ষমতা, তার সাথে রাজনৈতিক ব্লেসিংয়ের যে ক্ষমতা, দুইটির সংমিশ্রণে তারা যেই অপব্যবহার করে সম্পদের মালিক হয়েছেন অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে, বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণভাবে, সেটি ধরাছোঁয়ার বাইরে থাকছে। এই কারণেই এটা বিকশিত হচ্ছে। কাজেই এটা প্রতিকারের উপায় হচ্ছে যে অবশ্যই তাদেরকে জবাবদিহিতে নিয়ে আসে। দেশের বাইরে চলে গেছেন দুজনই বলা হচ্ছে, কিন্তু সেটাই শেষ কথা হওয়ার কোনো কারণ নাই। ছাগলকাণ্ডের জেরে অবৈধ সম্পদ নিয়ে আলোচনা সমালোচনা শুরুর পর থেকেই আত্মগোপনে আছে মতিউর ও তার পরিবারের সদস্যরা। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। এদিকে মতিউর রহমানের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচার অনুসন্ধানে ৩ সদস্যের একটি টিম করেছে সংস্থাটি। দুদক সচিব বলেন, তথ্য প্রমাণ মিললে তাকে আইনের আওতায় আনা হবে। এদিকে এ ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড থেকে মতিউর রহমানকে প্রত্যাহার করে নিয়েছে মন্ত্রণালয়। মহিউদ্দিন আহমেদের রিপোর্ট। ঘটনার সূত্রপাত ফেসবুকে একটি ছাগলের ছবিকে ঘিরে। ১৫ লাখ টাকা মূল্যের সেই ছাগল কোরবানির জন্য কিনে ইফাত নামের এক তরুণ তার ফেসবুকে পোস্ট করেন। পরবর্তীতে জানা যায় সে ছেলের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর মতিউর রহমান। তারপরেই সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। ভাইরাল হয়ে যায় ইফাতের ফেসবুক পোস্ট। প্রশ্ন ওঠে তার আয়ের উৎস নিয়ে। একজন সরকারি চাকরিজীবী হয়ে কিভাবে বিপুল সম্পদের মালিক হন তা নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার হয় গণমাধ্যমে। মতিউরের ব্যাংক হিসেবে নগদ ১০০ কোটি টাকার খবরও বের হয়ে আসে। এবার বিষয়টি নজরে আসে দুর্নীতি দমন কমিশনের। এনবিআর এর সদস্য আমাদের মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত ৪/৬/২০২৪ তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে দুদক সচিব জানান, তারা এর মধ্যে ডক্টর মতিউর রহমানের অবৈধ সম্পদ এবং অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন। এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে, এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে এবং ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। এদিকে একই দিন জাতীয় রাজস্ব বোর্ড থেকে মতিউর রহমানকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যুক্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। মতিউরের অবৈধ সম্পদ তার পরিবারের যেসব সদস্যদের নামে রাখা হয়েছে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানায় দুদক। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ দুপুরে আরো থাকছে। এক যুগেরও বেশি সময় ধরে ঝুঁকিপূর্ণ বরগুনার ধসে যাওয়া ব্রিজটি নির্মাণে ত্রুটির দাবি এলাকাবাসীর। লবণাক্ততা দুষছে কর্তৃপক্ষ।
দর্শক, এবার দেশ টিভি নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। পানি ও গ্যাস সংকট, খাল দখল, চুরি, ছিনতাই সহ নানা সমস্যায় জর্জরিত ঢাকা উত্তর সিটির ৫ নম্বর ওয়ার্ড। খালে ফেলা ময়লা আবর্জনা আর দখলে বন্ধ পানি চলাচল। বৃষ্টি হলেই কোনো কোনো সড়কে জমে হাঁটু সমান পানি। মাদকের আঁকড়াও রয়েছে এই ওয়ার্ডে। বর্তমানে মেয়রের আমলে তেমন কোনো উন্নয়ন হয়নি অভিযোগ করে স্থানীয়রা বলেন, মেয়রের সামনে পরিচ্ছন্নতা অভিযান হলেও ৩ মাসেই আগের অবস্থায় ফিরেছে প্যারিস খাল। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। আতিকুল ভাই এই যে পাশ করে আমাকে এই এলাকায় আসেন। আকলিমা খানম থাকেন ঢাকা উত্তর সিটির ৫ নম্বর ওয়ার্ডের পলাশনগর এলাকার একটি একতলা বাড়িতে। বাড়িটিতে থাকে আরও ১৪টি পরিবার। দিনভর গ্যাসের অভাবে রান্না করতে না পারায় প্রায় না খেয়ে থাকতে হয় তাদের। গ্যাস এমনি তো মনে করেন যদি সবকিছু খোলা থাকে সবকিছু, তাহলে সকালে ভোরে থাকে, আর সারাদিন গ্যাস থাকে না। এলাকার আরেক পাশের অবস্থা আরও নাজুক। নিরবিচ্ছিন্ন সরবরাহের জন্য প্রিপেইড মিটার বসানো হলেও মিলে না চাহিদা মতো গ্যাস। তাই অনেকেই বাধ্য হয়ে ব্যবহার করেন গ্যাস সিলিন্ডার। কারও ভরা লাগে, আবার গ্যাসের সিলিন্ডার ভরা লাগে। গ্যাস না পাওয়ায় লাকড়ির চুলা ও সিলিন্ডার গ্যাসের প্রয়োজন মেটালেও পানির সংকট আরও প্রকট। পরিস্থিতির ভয়াবহতা উঠে আসে ৭০ পেরোনো সোমা খাতুনের কণ্ঠে। ৪ দিন ৭ দিন পর আয়ে, এমন আছে 2 দিন পর আয়ে, এমন আছে 3 দিন পর আয়ে। মশা মাছির উপদ্রব কেমন এমন প্রশ্নে খোদিজা বেগম জানান, গেল বছর তার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা। অভিযোগ করেন ডিএনসিসির মশক নিধন কার্যক্রম নিয়েও। এমন আছে মাস পর আসে, মাসের ভিতরে 2 দিনও আসে, নাও আসে। বলছি দিয়া যাইতে পরে কয় কি পানি নাই, ওষুধ মুখে দিয়ে পানিতে মিশকাতে দেয় আর কি ওষুধ। তার বক্তব্যের সত্যতা মেলে স্থানীয় প্যারিস খাল আর সাংবাদিক কলোনির পাশের খালে। দখলের মহোৎসবে মেতেছে স্থানীয়রা। নির্বিচারে ফেলা ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ। মেয়র আতিক 3 মাস আগে প্যারিস খালে পরিচ্ছন্নতা অভিযান চালালেও তেমন কোনো লাভ হয়নি। কিছুদিন আগে ওইখানে ময়লা পরিষ্কার করে ওইখানে আসছে, আইসা মেয়র কতক্ষণ ছিল ওই কতক্ষণ ওই সেট পরিষ্কার হয়েছে। মেয়র যাওয়ার পরে মনে করেন সবাই চলে গেছে। চাঁদাবাজি আর চুরি ছিনতাই এখানকার নৈমিত্তিক ঘটনা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। চিন্তা হয় সন্ধ্যার পরে তো দেখা গেল এখানে এক গ্রুপ বসে, ওইখানে এক গ্রুপ বসে, মানে গ্রুপের এখানে অভাব না। আর কিশোর গ্যাং বেশি। ওপেন সাইকেল নিয়ে যায়, এনে মানে চা খাইতে দাপ করে সাইকেল টান দিয়ে নিয়ে যায়। কেউ কিছু করে না, কে কি করবো, কয়ে মাইরা দিব। 1.34 বর্গ কিলোমিটার আয়তনের এই ওয়ার্ডটিতে নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। শুধু সঠিক পরিকল্পনা নয়, একটি শহরকে সুন্দর করে সাজাতে প্রয়োজন জনগণের সচেতনতা। এরই অন্যতম উদাহরণ সিঙ্গাপুর সিটি। বাংলাদেশের মেয়ররা বলছেন, জনগণ সচেতন না হলে সুন্দর শহর গড়া কঠিন। আর নগর পরিকল্পনাবিদদের দাবি, সুষ্ঠু পরিকল্পনার পাশাপাশি কঠোর অনুশাসনের বিকল্প নেই। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। রাস্তা খালি, অথচ পারাপারের জন্য সিগন্যালের অপেক্ষা করছে নগরবাসী। কেউ নিয়ম ভেঙে পার হচ্ছে না রাস্তা, আবার সড়ক বা যথাযথ ময়লা ফেলে না কেউই। এটি বিশ্বের অন্যতম সুন্দর শহর সিঙ্গাপুরের চিত্র। ঢাকা শহরের চিত্র সিঙ্গাপুর ঠিক বিপরীত। যে যার মতো পারাপার করছে সড়ক, রাস্তা সহ আশেপাশে সব জায়গায় যেন ময়লা আবর্জনার স্তূপ। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চলাচল অযোগ্য হয়ে পড়ে। আর চট্টগ্রাম মহানগরের অবস্থা আরও নাজুক। ঢাকা দক্ষিণ সিটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের মতে, সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়তে জনসচেতনতার কোনো বিকল্প নেই। নগরবাসীর মধ্যে এই বিষয়টির বড় অভাব দেখছেন তারা। আপনি চেষ্টা করছেন ঠিকই আছে, আপনি নালা নর্দমা পরিষ্কার করছেন, যেমন ওয়াটার লগিং আমাদের একটা বড় চ্যালেঞ্জ। আমরা এটা মোকাবেলা করতে হলে যেমন খাল নালা এগুলোকে পরিষ্কার রাখতে হবে। এখানে দেখেন সমস্ত রাস্তায় ঘুরে দেখেন। কিছুদিন আগে আমি জাপান গিয়েছিলাম, তাও একটা সংস্থার আমন্ত্রণে। সেখানে দেখেছি এত বড় টোকিও শহর, একটা কাগজের টুকরো আমি দেখিনি। মানদণ্ডেই বলা আছে যে একটি শহরের ন্যূনতম 25% যেন বনায়ন থাকে। এই জায়গাগুলো আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করতে চাই, যাতে করে অপরিকল্পিত নগরায়নের মাঝেও যেন আমাদের ঢাকাবাসী, আমাদের জনগণ যেন কিছু উন্মুক্ত জায়গা পায়, যে সেখানে তারা তাদের উপভোগ করা, বিনোদন করা।
আর নগর পরিকল্পনাবিদরা বলছেন উন্নত দেশে জনসচেতনতা তৈরি একদিনে হয়নি, দেশের মানুষের অসচেতনতার জন্য জনপ্রতিনিধিদের দায়ী করলেন এই নগর পরিকল্পনাবিদ। আপনাকে আইনকে প্রয়োগ নিশ্চিত করতে হবে, যে দেশে প্রয়োগ নাই সেক্ষেত্রে কীভাবে আপনি আশা করেন মানুষ খুব সচেতনভাবে সব কিছু সচেতনতার সাথে করবেন? যদি সবাইকে আপনি কঠোর অনুশাসনের সাম্যতার ভিত্তিতে পরিচালনা করেন, অবশ্যই গরিব ধনী প্রত্যেকেই নিয়ম মানবে। আর আপনি যদি সব মধ্যবিত্তরা দেখে ধনীদেরকে কোনো রকম নিয়ম করছেন, উল্টো দিকে গাড়ি চালান, তাহলে আপনি কেন মাঝে মাঝে ওটা উল্টোটা করবেন না? সমন্বয়হীনতার কারণেও অনেক বছরেও সুন্দর এবং পরিচ্ছন্ন শহর গড়ে ওঠেনি বলে দাবি নগরের এই পরিকল্পনাবিদের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এক যুগেরও বেশি সময় ধরে বরগুনার হলদিয়া ও চাওড়া ইউনিয়নের ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। নিম্নমানের উপকরণ ব্যবহার করায় নির্মাণের 5 বছরের মাথায় ব্রিজের ভিম ভেঙে যায়। সম্প্রতি বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে ব্রিজটি ভেঙে মাইক্রোবাস ও অটোরিকশা ডুবে নারী শিশু সহ 9 জন প্রাণ হারান। ব্রিজের নির্মাণ কাজ নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান স্থানীয়রা। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে টুম্পা ফ্রোজের ডেস্ক রিপোর্ট। 2005-06 অর্থ বছরে ফুটব্রিজ প্রকল্পের অধীনে নির্মাণ করা হয় ব্রিজটি। অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়সারা কাজে নির্মাণের 5 বছরে ব্রিজের মাঝের ভীম ভেঙে যায়। গেল 1 দশক ধরে এ ভাঙা ব্রিজ দিয়ে হলদিয়া ইউনিয়ন ও চাওড়া সহ উপজেলার অন্তত 50,000 মানুষ চলাচল করতেন। ঝুঁকিপূর্ণ সেতুতে ভারী যানবাহন চলাচল রোধে কোনো ব্যারিকেড না থাকায় শনিবার বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে কনেপক্ষের মাইক্রোবাস ও অটোগাড়ির ভাড়ে ভেঙে পড়ে লোহার সেতু। এতে প্রাণ যায় নারী শিশু সহ 9 জনের। যদি একটা মোটরসাইকেল উঠতে ব্রিজ দুলতো, যত সুন্দরভাবে মজবুত করে বা ভালোভাবে কাজ করার কথা, এইটা হয়নি। এই সাথে যারা সংশ্লিষ্টতা যুক্ত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। 1.5 বছর আগে থেকে এটা ঝুঁকিপূর্ণ ছিল। আরো সামনে ব্রিজ আছে, 2টা আছে, যাই দেখতেই পারেন। এই ব্রিজটি যদি অনেক আগেই আমাদের মেরামত করতে হলে তো এই দৃশ্য দেখা লাগবে না। তবে ব্রিজ নির্মাণে অনিয়ম হয়নি বলে দাবি করছেন উপজেলা প্রকৌশলী। 5-6 অর্থ বছরে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে। আর আমাদের যেহেতু লবণাক্ত এরিয়া, এটা স্টিল স্ট্রাকচার, নিচে সাবস্ট্রাকচারটা স্টিলের, যার কারণে এটা মরিচা ধরে গেছে। ইতিপূর্বে আমরা এটাকে পরিত্যক্ত ঘোষণা করেছি। এত সুপারভিশনের পরেও আমার মনে হয় না যে এখানে আনস্পেসিফাইড কোনো কাজ হয়েছে। আর প্রাথমিক তদন্তে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল বলে উঠে এসেছে জানান তদন্ত কমিটির প্রধান। প্রাথমিক তদন্তে এটা ঝুঁকিপূর্ণ ছিল এবং সেখানে সাইনবোর্ডও দেওয়া ছিল, পত্রিকায় নিউজও হয়েছে এবং সেখানে ব্যারিকেডও দেওয়া ছিল যাতে যান চলাচল না করে, কিন্তু কে বা কারা রাতের আধারে এটা ভেঙে ফেলেছে। ব্রিজ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আনুষ্ঠানিকভাবে বাজারে এলো স্বাদে গন্ধে অতুলনীয় হাড়িভাঙা আম। রংপুরের জন্য আশীর্বাদ হয়ে আসা এই আমে এবার স্থানীয় অর্থনীতিতে যোগ হবে প্রায় 550 কোটি টাকা। তবে আমের বাজারজাতকরণ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিনের দাবি উপেক্ষিত থাকলে আগামীতে আম উৎপাদনে বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি রফিকুল ইসলামের তথ্য ছবিতে দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। বাড়ির উঠোন, জমি কিংবা জমির আইল, কম শ্রমে লাভ বেশি, তাই ধানের জায়গা দখল করে এখন এভাবে গড়ে উঠছে আমের স্বর্গরাজ্য। ছোট বড় কিংবা মাঝারি, সারি সারি সব গাছের আগায় ডগায় ঝুমঝুম আমের এই দোল রংপুরের আর্থিক স্বনির্ভরতার বড় সহযোগী। কৃষি বিভাগ বলছে 3,335 হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 29,710 মেট্রিক টন, কিন্তু টানা খরা আর ঝড়ো বৃষ্টিতে আমের গুটি ঝরে যাওয়ায় উৎপাদন কমে গেছে। তবে শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারীদের হাত ডাক আর কাঁচা পাকা আমের জমি উঠেছে বাজার। ভালো দামে কেটেছে চাষিদের দুশ্চিন্তা। গতবারের থেকে এবারে আমের দাম অনেক ভালো পাওয়া যাচ্ছে, মোটামুটি কৃষকরা অনেক লাভবান। এইরকম দাম হইলে ভালো হয়, সবার জন্য, গোরাসের ঘরের জন্য ভালো
তবে আমের রাজধানী পদাগঞ্জের সড়ক খানাখন্দে ভরে যাওয়া এবং অল্প বৃষ্টিতে নাজেহাল অবস্থা হওয়ায় বিক্রিতে দুর্ভোগ বাড়ে চাষি ও ব্যাপারীদের। রাস্তাঘাটে যানজটের জন্য আম নিয়ে আসা যাচ্ছে না, কাদামাটি। পরিবহনের আমাদের সমস্যা আছে। পরিবহন যারা আসে দূর থেকে তারা এই চিকন রাস্তায় তাদের আসতে কষ্ট হয়। সম্প্রতি হাড়িভাঙা আমের জিআই পণ্যের স্বীকৃতি এবং ইউরোপের বিভিন্ন দেশে সুনাম ছড়িয়ে পড়ায় রপ্তানিতে বেড়েছে চাহিদা। এবারও অনেক আম পাঠানোর অর্ডার আছে, এটা 2-1 থেকে শুরু হবে এবং সব অর্ডার যাবে। সমগ্র বাংলাদেশে আমরা আম ডেলিভারি দিব এবং দেশের বাইরেও আম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। দীর্ঘমেয়াদে আম সংরক্ষণে স্থায়ীভাবে কোল্ড স্টোরেজ নির্মাণ এবং দেশ বিদেশে বাজার তৈরির পাশাপাশি ডলার জয়ে বাণিজ্যিকভাবে বিদেশে রপ্তানির কথা জানান সংশ্লিষ্টরা। বিদেশে আমরা আরও এটার ব্যাপক প্রচার প্রসার ঘটাতে চাই। এটি যে ভালো সুমিষ্ট আম, এটা মানুষের কাছে আরও জনপ্রিয় হোক, দেশে এবং বিদেশের অনেক বাজার গড়ে উঠুক। জিআই পণ্য হওয়াতে আবশ্যিকভাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য তো এটাকে আরও আন্তর্জাতিক মহলে নিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন। আমের গুণগত মান রক্ষা এবং আর্থিক সমৃদ্ধি বাড়াতে টেকসই পরিকল্পনা দেওয়ার তাগিদ কৃষি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, আমের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। কায়সার, এবার আমের বাজার দর কেমন দেখছেন? ব্যবসায়ীরা কি বলছেন, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার। এই প্লটটি একেবারে আমে যেটি ভরা থাকে সেটি কিন্তু এবার তুলনামূলক কমে গিয়েছে। মানে এটি হচ্ছে আমের বাজারের, সাতক্ষীরার আমের বাজারের একেবারে শেষ মৌসুমে এসে দাঁড়িয়েছি। এখন কিন্তু সাতক্ষীরার যে বিখ্যাত আম হিমসাগর বা ল্যাংড়া এই বা বৈশাখী, শরীফা খাস, এই আমগুলো কিন্তু সবই শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে রয়েছে আম্রপালি এবং মল্লিকা। আর এছাড়া কিন্তু যে আমগুলো রয়েছে সেগুলো কিন্তু ওই অর্থে সাতক্ষীরার যে নিজস্ব জাত সেগুলো নয়। আমি একটু এখানকার বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করছি। এখন কি কি আম পাওয়া যাচ্ছে এবং কি কি আম রয়েছে একটু যদি বলেন, এবং দাম কেমন আছে? এখন সাতক্ষীরার আম বলতে আপনার মল্লিকা আছে এবং রূপালী আছে। মল্লিকাটা বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকা, আর রূপালী বিক্রি হচ্ছে 3000 থেকে 3500 টাকা। তো প্রত্যেক বছরের তুলনায় এবার ফলন অনেক কম। অত্যন্ত তাপপ্রবাহ এবং বৃষ্টি না হওয়ার কারণে প্রচুর পরিমাণে ফল এবার কম হয়েছে গতবারের তুলনায়, এবং দামও অনেক বেশি। কৃষক এবার অনেক দাম পাইছে, কিন্তু ক্রেতাদের মনের ভিতরে কোনো শান্তি নেই। তারা আম ক্রয় করে কিন্তু শান্তি পাচ্ছে না, অনেক বিপাকে পড়ছে। এবং স্বাদটা তো ভালো ছিল, স্বাদটা অনেক ভালো। সাতক্ষীরার আম নাম করা আম, সারা বাংলাদেশের ভিতরে সাতক্ষীরার আম কিন্তু অনেক সুস্বাদু এবং সবাই এই আমটা চায়। আজকেও আমরা আমেরিকাতে একজন যাবে, সেই ঈদের সময় আসছিল, আমাদের কাছ থেকে কিন্তু আম নিয়ে গেছে। যেমনটি শুনছিলাম যে আমেরিকায় এবার এই আমটি নিয়ে যাওয়ার প্রক্রিয়া রয়েছে কিছুটা। আমি দেখাচ্ছি এখানে কিন্তু আমের একেবারে মজুদ রয়েছে, এখনো একেবারে প্রায় শেষ পর্যায়ে হলেও কিছু আম কিন্তু পাওয়া যাচ্ছে। এখন কিন্তু সেই এগুলোকে কিন্তু আমরা দেখছি যে বিক্রেতা ক্রেতা সবাই রয়েছে সেখানে। মোটামুটি যা রয়েছে তাতে কিন্তু এক ধরনের সন্তুষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি আরেকজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। এবার আপনার আমের বাজারে ব্যবসায়িক সফলতা কেমন এসেছে? আসসালামু আলাইকুম। সাতক্ষীরা বড় বাজারে আমার আড়ত আছে। সাতক্ষীরা অত্র অঞ্চলে এবার আম তো খুবই কম, তুলনামূলক এই লাস্ট সিজনে এখন দাম কম হয়েছে, অনেকেই ভালোভাবে কিনতে পারছে। রূপালী আমটা মনে করেন 80 থেকে 85 টাকা কেজি, আর আম মল্লিকা আছে এটা আপনার 25 থেকে। আপনার ব্যবসায়িক সাফল্য কেমন এসেছে? ব্যবসা এবছর খুব একটা ভালো না, কেননা ফল কম, ব্যবসা খুব একটা ভালো না, কিন্তু চাষিরা এবার পয়সা পেয়েছে, ওরা ন্যায্য মূল্যটা ওরা হাতেই পেয়েছে। হ্যাঁ, চাষিরা ন্যায্য মূল্য পেয়েছে বলছে, চাষিরা পেয়েছে বা আমরা অন্যান্য ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু আবার তিনি সন্তুষ্ট না হলে অন্যান্য ব্যবসায়ীদের ক্ষেত্রে আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে এক ধরনের সন্তুষ্টি এসেছে। আর যে আম হয়েছে এখানে বর্ষা কম হওয়ার কারণে স্বাদও কিন্তু তুলনামূলক বেশি হয়েছে, এবং দেশের বাইরে বিদেশেও কিন্তু এই আম মোটামুটি ভালোভাবেই পৌঁছেছে। যেহেতু আপনি জানেন
যে এই আমের বাজার কিন্তু একটা বড় বাজার রয়েছে সাতক্ষীরার আম, সেটি কিন্তু এশিয়া ইউরোপের বিভিন্ন বাজারে কিন্তু এই সাতক্ষীরার আম কিন্তু বেশ গ্রহণযোগ্য। সেই জায়গা থেকে কিন্তু ক্রেতা ভোক্তাদের কাছে এর জনপ্রিয়তা রয়েছে খুব বেশি। সে কারণে কিন্তু সাতক্ষীরার আম এই মুহূর্তে শেষ পর্যায়ে রয়েছে। আর ধারণা করা হচ্ছে 2 সপ্তাহের মধ্যে সাতক্ষীরার এই আমের বাজারটি আর থাকবে না, কারণ ভৌগোলিক কারণে এবং সাগর নিকটবর্তী হওয়ার কারণে সাতক্ষীরার আম দ্রুত পাকে এবং শেষ হয়ে যায়। এই ছিল সাতক্ষীরার আমের বাজারের সর্বশেষ। লাবণী। ধন্যবাদ শরীফুল্লাহ কায়সার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমের বাজার দর নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন সাতক্ষীরা থেকে আমাদের সহকর্মী। খাল, বিল, নদী, নালা সহ উন্মুক্ত জলাশয়ে বৃদ্ধি পেয়েছে মাছ উৎপাদন, যার কারণে মিঠা পানির মাছ আহরণে বিশ্বে 3য় থেকে 2য় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। তবে অবস্থান ধরে রাখতে নানা চ্যালেঞ্জের কথা জানিয়েছেন মৎস্যবিজ্ঞানীরা। ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারিহা ইসলাম। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার প্রকাশ করা বিশ্বের মৎস্য সম্পদ বিষয়ক প্রতিবেদন ওয়ার্ল্ড স্টেট অব ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচারে মিঠা পানির মাছ আহরণে বিশ্বের 3য় থেকে 2য় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর আগের বার 2য় অবস্থানে থাকা চীন এবার 3য় অবস্থানে নেমে গেছে। এই তালিকায় সবার উপরে রয়েছে ভারত। বাংলাদেশের এই অবস্থানকে স্বাগত জানিয়ে মৎস্যবিজ্ঞানীরা বলছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সফলতা। তবে তা ধরে রাখতে মাছের বসবাস স্থান উন্মুক্ত জলাশয়ে সরকারের নজরদারি বাড়াতে হবে। সবার সামগ্রিক একটা প্রচেষ্টার ফলাফল হচ্ছে আজকে বাংলাদেশ মৎস্য উৎপাদনে, বিশেষ করে স্বাদুপানি মৎস্য উৎপাদনে এই যে 2য় স্থানে চলে এসেছে। মাছের বসবাস উপযোগী করে এই জলাশয়গুলোকে সংরক্ষণের যে উদ্যোগ, মৎস্যকে সংরক্ষণ করার জন্য মৎস্য অধিদপ্তরকে বা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে আরো বেশি ক্ষমতায়িত করা, তাদেরকে বাজেট দেওয়া। চাষি আব্দুর রহমানের মতে গেল 2-3 বছর মাছের উৎপাদন বাড়ায় নতুন পানিতে অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। এই বছর মাছ একটা বেশি হইছে, গোড়া মাছটা বেশি হয়েছে। সকাল বিকাল জাল টানলে মানে আমার খাওয়াটা চলে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ জুলফিকার আলী বলছেন, অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি জলাশয় সংস্কার সহ নানা উদ্যোগের ফলে দেশে মাছের উৎপাদন বেড়েছে। মাছের উৎপাদন মানে বাড়ছে। পানির মাছ চাষে তো আমরা আগায় আছি, প্রতি বছর আগাচ্ছি। সেই জন্য মেরিনেও আগাইছি, অনেক আগাইছি। মেরিনে অনেক কিছু ছিলাম আমরা, সেটা আগাই গেছি আর কি। এবং এই ম্যানেজমেন্ট গুলো আর কি, জলাশয় সংস্কার, আপনার যে সমস্ত ব্যান্ডিং পিরিয়ড, ইলিশের, সামুদ্রিক মাছের ব্যান্ডিং পিরিয়ড, এসব কার্যকরী হয়েছে ভাবে ব্যবস্থাপনা করেছি বলেই তো এটা সম্ভব। গেল বছর বাংলাদেশে 48 লাখ টন মাছ উৎপাদন হয়েছে। এর মধ্যে চাষের মাছ 32 লাখ টন, উন্মুক্ত জলাশয় থেকে আহরণ করা হয় 13 লাখ টন, বাকিটা সমুদ্র থেকে সংগ্রহ করা। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রকৃতির নিষ্ঠুর আচরণে প্রায় শোনা যায় নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ। তবে ফেনী নদীর ছাগলনাইয়া এলাকায় ঘটছে এর ব্যতিক্রম। প্রভাবশালীরা নিয়মিত ফসলি জমি বিলীন করে বালু তোলায় বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ। আতঙ্কে নদী পাড়ের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। এদিকে দোষীদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ফেনী থেকে তোফায়েল আহমেদ নিলয়ের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা ইসলাম। হঠাৎ দেখে মনে হবে সুনামি কিংবা ভূমিকম্পে বিধ্বস্ত কোনো জনপদ, কিন্তু এটা ফেনী নদীর ছাগলনাইয়ার শুভপুর এলাকা। একরের পর একর জমি বিলীন হওয়ার করুণ চিত্র যেখানে নিয়মিত ঘটনা। ফেনী জেলার উপর দিয়ে বয়ে গেছে ছোট বড় একাধিক নদী, এর মধ্যে ফেনী ও মুহুরী নদী অন্যতম। এই 2 নদীর পাড় থেকে নির্বিচারে তোলা হচ্ছে বালু। প্রভাবশালীদের ছত্রছায়ায় জেলার নদীগুলোতে বালু নিয়ে চলছে হরিলুট। নদী থেকে উত্তোলিত বালু জমা রাখতে ফসলি জমি কেটে নিয়ে তৈরি করা হচ্ছে বালুর স্তূপ। এতে কৃষি জমি হারানো মানুষগুলো এখন প্রাণ হারানোর ভয়ে আতঙ্কিত। আমাদের এখানে অন্তপক্ষে 200 ঘর নদীতে বিলীন হয়ে গেছে। এইভাবে যদি কাটে বালু উত্তোলন যদি করে, তাহলে আমাদের এই বাড়িঘর কিছু থাকতো না। নির্দিষ্ট স্থান ছাড়া অবাধে বালু উত্তোলনে নদীতে ভেঙে পড়ছে মার্কেট, বাড়িঘর ও পাকা রাস্তা। প্রভাবশালীদের হাত থেকে ফসলি জমি বাঁচাতে তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
কাউকে কিছু বললে আবার আমাদেরকে বলে পুলিশ দিয়ে ধরা দিব, এবং পুলিশও আমাদেরকে আমাদেরকে ধমকায়, এদেরকে কিছু বলে না। কোনো দিকে ছাড়া পাইতেছি না, আল্লাহ ছাড়া আমাদের কাছে আর কেউ নেই এখন। সাধারণ মানুষের ক্ষতি ঠেকাতে বালুমহাল ইজারা প্রদান না করতে সংশ্লিষ্ট বিভাগে সুপারিশ করা হবে বলে জানালেন ফেনী জেলা প্রশাসক। বালুমহাল যেহেতু আমরা বন্ধ করার প্রস্তাবনা আমাদের এখান থেকে যারা আমাদের এগুলোর সাথে জড়িত মানে স্টেক হোল্ডার যারা আছে, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ, আমার স্থানীয় উপজেলা প্রশাসন, তারা কিন্তু নেগেটিভ রিপোর্ট দিয়েছে। সেই প্রেক্ষিতে আমরা কিন্তু এই শুভপুরের এই নামটা ভুলে গেছি, ওই শুভপুরের এই বালুমহলের প্রস্তাবটা আমরা দেইনি। অবাধে বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানাচ্ছেন স্থানীয় সংসদ সদস্য। এটার পুনরাবৃত্তি আর হবে না, যে অবৈধ বালি উত্তোলনের পুনরাবৃত্তি হবে না, এটা আপনাদেরকে আমি আশ্বাস দিতে চাই। ফেনী নদীর বালুমহালের চলতি বছরের ইজারার মূল্য মাত্র 22 লাখ টাকা, যা জেলা প্রশাসনের রাজস্ব শাখা নিশ্চিত করে। অথচ এখান থেকে প্রতি বছর যে পরিমাণ বালু উত্তোলন হয় তার বাজার মূল্য শত কোটি টাকার কম নয় বলে দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। উদ্বোধনের দ্বার প্রান্তে সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্ক। অবকাঠামোগত কাজ প্রায় শেষ, এরই মধ্যে প্লট বরাদ্দের জন্য আগ্রহ দেখাচ্ছেন দেশের বড় বড় কোম্পানি। ব্যবসায়িকভাবে শিল্প পার্কটি চালু হলে বেকারত্ব দূরীকরণ সহ নানা আর্থ সামাজিক পরিবর্তন ঘটবে এ জেলার। আগামী মাসে প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হবে বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জ থেকে সহকর্মী সাইম উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জ সদর উপজেলার প্রায় 400 একর জমিতে বিসিক শিল্প পার্কটি বাস্তবায়ন হচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রায় 719 কোটি 21 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি হাতে নেয় সরকার। এরই মধ্যে প্লট বরাদ্দর জন্য শিল্প পার্কের রাস্তা, ড্রেন, লেক, দেয়াল ও গেটের কাজ প্রায় শেষ হয়েছে। শিল্প পার্কে মিল কারখানার জন্য নির্ধারণ করা হয়েছে প্রায় 270 একর প্লট। 2010 সালে শুরু হওয়া এ প্রকল্পের কাজ 2014 সালে শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফায় মেয়াদ ও প্রকল্প ব্যয় বাড়িয়ে চলতি বছরের জুনে শেষে সম্পন্ন হবে বাকি কাজ। প্রায়শই শেষ হচ্ছে, আগামী মাসের মধ্যে এর সম্পন্ন করা যাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। এখানে ভালো যোগাযোগ ব্যবস্থা, যেমন রাস্তার কাজ হয়ে যাচ্ছে, ড্রেনের কাজ, গ্যাসের লাইন, এগুলো সুযোগ সুবিধা পাবে। শুধু সিরাজগঞ্জ না, দেশের বিভিন্ন জেলার মানুষের কর্মসংস্থানের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। নৌ, রেল ও সড়ক পথের সুব্যবস্থা থাকায় বিসিক শিল্প পার্কের উদ্যোক্তারা স্বল্প খরচে ও কম সময়ে পণ্য আনা নেওয়া করতে পারবেন বলে জানান স্থানীয় সংসদ সদস্য। বড় বড় ব্যবসায়ীরা আছেন, আমি অনুরোধ করব যে আপনারা এত সুন্দর একটি বিসিক শিল্পনগরী হচ্ছে, এখানে প্লট নিয়ে আপনারা বড় বড় শিল্প কলকারখানা গড়ে তোলেন, আমাদের এলাকার বেকারত্ব দূর করেন, আপনারাও লাভবান হবেন। এখানে জলপথ, নৌপথ, স্থলপথ সকল পথই কিন্তু এখানে সুযোগ রয়েছে। প্রকল্পের নির্মাণ কাজ শেষ দিকে জানিয়ে প্লট বরাদ্দ নিতে বিভিন্ন কোম্পানি ও শিল্প উদ্যোক্তাদের থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান বিসিক শিল্প পার্কের প্রকল্প পরিচালক। আমাদের এই শিল্প পার্কে বিভিন্ন যে পূর্ত কাজগুলো রয়েছে, এই পূর্ত কাজগুলো একেবারেই শেষের দিকে। আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব। সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে 829টি প্লটে অন্তত 570টি ক্ষুদ্র, বৃহৎ ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কথা রয়েছে। এতে কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের 110তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইজিপি একথা জানান। তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপকারী ঢাকা রেঞ্জ পুলিশ দেশ সেবায় আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। এর আগে র্যালিতে অংশ নেন রেঞ্জ পুলিশের সদস্যরা। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যে ঘনিয়ে আসছে সাধারণ নির্বাচন।
আগামী 4 জুলাই জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন কনজারভেটিভ এবং বিরোধী দল লেবার পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে জরিপগুলো। এই নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত 6 নারী। রয়েছেন রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হকের মতো প্রার্থীরা। লুৎফর কবিরের রিপোর্ট। হাতে খুব বেশি সময় নেই। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং লেবার পার্টির নেতাকর্মীরাও। এবারের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত 6 জন নারী, যা নিয়ে বাড়তি আগ্রহ সেখানকার বাংলাদেশি কমিউনিটির মানুষের মাঝে। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে এবার লড়াইয়ে যেসব বাংলাদেশি প্রার্থী অংশ নিচ্ছেন তারা বিরোধী দল লেবার পার্টির মনোনয়নে নির্বাচনে লড়বেন। বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্য রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক ও আফসানা বেগম। সেই সঙ্গে এবার প্রার্থী হয়েছেন রুমি চৌধুরী ও রুফিয়া আশরাফ। একাধিক জরিপে দেখা গেছে 1 দশকের বেশি সময় ধরে চলা ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পতন ঘটতে পারে এবারের নির্বাচনে। অধিকাংশ জরিপে এগিয়ে লেবার পার্টি। বড় অঘটন না ঘটলে দীর্ঘ 15 বছর পর ব্রিটেনে সরকার গঠন করতে পারে এই দলটি, আর তাতেই কপাল খুলবে বাংলাদেশি প্রার্থীদের। এমনকি মন্ত্রিসভায়ও দেখা যেতে পারে তাদের 6 জনের একজনকে। ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। এবার লেবার পার্টি ক্ষমতায় আসলে মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটে জন্ম নেওয়া এই বাংলাদেশির। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, যিনি 2015 সালে লেবার পার্টির মনোনয়নে প্রথমবার এমপি নির্বাচিত হয়ে চমক দেখান। দল ক্ষমতায় আসলে বড় কোনো পদে দেখা যেতে পারে তাকেও। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই শিগগিরই শেষ হচ্ছে। যদিও গোষ্ঠীটির সঙ্গে চুক্তি হলেও উপত্যকায় যুদ্ধ চলবে বলে সাফ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার এ ধরনের মন্তব্যকে দ্বিমুখী আচরণ বলে অভিহিত করেছে হামাস। এদিকে উপত্যকার একটি ত্রাণ সহায়তা কেন্দ্রে বিমান হামলায় প্রাণ গেছে অন্তত 8 ফিলিস্তিনির। উপত্যকার প্রাণকেন্দ্রের এই ধ্বংসযজ্ঞ দেখে বোঝার উপায় নেই একদিন আগেও এখানে সবই ঠিক ছিল। চাপা পড়ে থাকা মরদেহ এবং কোনো প্রাণের সন্ধান আছে কিনা তারই সন্ধান চালান স্থানীয়রা। রোববার জাতিসংঘ পরিচালিত গাজার সিটির এই কারিগরি কলেজের একাংশে ভয়াবহ হামলা চালিয়ে গুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRW বলছে, কলেজের ঠিক ওই অংশটি ফিলিস্তিনিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে ব্যবহৃত হতো, তাও রেহাই পেল না। এ ঘটনায় কয়েকজন সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। জাতিসংঘের এই কলেজে কয়েকজন আশ্রয়হীন ফিলিস্তিনি ঠাঁই হয়েছিল। ত্রাণের জন্য এখান থেকে অনেকে কুপন সংগ্রহ করেছিলেন, কেউ পানি পাচ্ছিলেন। হঠাৎ কিছু একটা শুনতে পাই, যারা পানি নিতে এসেছিল ছিটকে পড়তে দেখি। কোনো মতে জীবন নিয়ে সরে যাই। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে মৃত ও আহতদের টেনে বের করি। গেল 1 সপ্তাহে শরণার্থী শিবির রেডক্রসের কার্যালয়ের আশপাশে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কয়েকশো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। চলমান পরিস্থিতি নিয়ে রোববার ইসরায়েলের চ্যানেল 14কে সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উপত্যকায় তীব্র হামলা শেষ হওয়ার ইঙ্গিত দিলেও হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে বলে সাফ জানিয়েছেন তিনি। אבל אחרי סיום השלב העצים תהיה לנו אפשרות להעתיק חלק מהכוח צפונה। উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় আলোচনা চলছে, কিন্তু তা এখনও আলোর পথ দেখেনি। ফলে যুদ্ধবিরতি এবং অভিযান নিয়ে নেতানিয়াহুর এমন বক্তব্যকে দ্বিমুখী আচরণ হিসেবে অভিহিত করে কঠোর সমালোচনা করেছে হামাস। রাফাই অভিযান নিয়ে বেসামরিক প্রাণহানির শঙ্কায় ইসরায়েলে একটি অস্ত্রের চালান পাঠানো স্থগিত করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে শীতল সম্পর্ক তৈরি হয় নেতানিয়াহুর। তবে তিনি দাবি করেছেন শীঘ্রই অস্ত্রের চালান পাঠাতে যাচ্ছে ওয়াশিংটন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।